লার্নার্স এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পিকেটি ইংলিশ মেন্টর। আজকে আমরা ঢাকা বোর্ড 2026 সালে এসেছে টেক কোয়েশনের সেই বোর্ড কোয়েশনটি আমরা সমাধান করব। তো চলো শুরু করি। তবে শুরু করার আগে কিছু কথা বলি। তোমরা আসলে অনেকেই বেসিক নিয়মগুলো জানো না বা পড়ো না, সেই জন্য তোমাদের কাছে অনেক কঠিন লাগে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা আমার বেসিক রুলস যেগুলো দেওয়া আছে টেক কোয়েশনের উপরে ফেসবুক পেজেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেল পিকেটি ইংলিশ মেন্টর, ফেসবুক পেজ পিকেটি ইংলিশ মেন্টর। ওকে, সো ওইখানে গিয়ে তোমরা যদি খুঁজে কষ্ট করে দেখে আসো বা পড়ে আসো বেসিক রুলস গুলা টেক কোয়েশনের, তো আশা করি তোমরা 5-এর 5 রাখতে পারবে। আমার উপর ভরসা রাখো, আর আমি তোমাদের সেই দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো তোমরা কমেন্ট করে জানাও। আমি এখন থেকে তোমাদেরকে সেই প্রবলেম গুলো সলভ করে দিব ধারাবাহিকভাবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে কি করতে হবে টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমি আবার একটু বলি। প্রথমে তোমাকে অবশ্যই সেন্টেন্সটা পড়ে নিতে হবে এবং সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে আসলে কি বলছে। তারপর তোমার সাবজেক্ট, টেক কোয়েশ্চেনের সাবজেক্ট আর এই সেন্টেন্সের সাবজেক্ট এক হয় না, অনেক সময় চেঞ্জ হয়। সো সেটা বুঝতে হবে। বাক্যটা হা বোধক আছে কিনা না বোধক আছে সেটা জানতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, লাইফ ইজ ভেরি আনসার্টেন অন আর্থ। জীবন পৃথিবীতে খুবই অনিশ্চিত। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে লাইফ। তো আমরা জানি যে যদি কোনো সাবজেক্ট যদি এরকম হয় যে কোনো ব্যক্তি বা আল্লাহকে বোঝায় না, তো নর্মালি সেটা সিঙ্গুলার হইলে এর পরিবর্তে সাবজেক্ট ইট হয়। সো এটা কোয়েশ্চন আমরা ইট নিব। ঠিক আছে, তারপর আমাদের হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। আমরা জানি এম ইজ আর দ্বারা যদি কোনো বাক্য হয় তাহলে সেগুলো এম ইজ আর দ্বারা টেকুয়েশন করতে হয়। বাট একটা কথা হচ্ছে অনেক সময় সাবজেক্ট টেকুয়েশন সাবজেক্ট পরিবর্তন হয়ে যায়। সো সেই সাবজেক্টের উপর নির্ভর করবে যে এখানে ইজ হবে নাকি এম হবে নাকি আর হবে। এম ইজ আর একই ক্যাটাগরির, সো এটা মাথায় রাখতে হবে। তো লাইফ থেকে আমাদের সাবজেক্ট কি হবে, ইট হয়েছে এবং ইটের সাথে কিন্তু ইজি হয়। সো এখানে আমরা ইজ রাখবো। এখন কথা হচ্ছে বাক্যটা কি হা বুদকে আছে না না বুদকে আছে? বাক্যটা কিন্তু হা বুদকে আছে। লাইফ ইজ ভেরি আনসার্টিন অন আর্থ। পৃথিবীতে জীবন খুবই অনিশ্চিত। সো এই ক্ষেত্রে বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, হা বুদকে আছে, সো এটা কোয়েশ্চনটা হবে নেগেটিভ। দ্যাটস দ্য ফাইনাল রুলস। ওকে, সো এখন বাক্যটা হা বুদকে না বুদকে করে দেবো, তো ইজ নট ইট করে দেবো। তো এখানে কেউ যদি ইজ নট ইট লেখো তাহলে কিন্তু বেসিক্যালি আসলে কোয়েশ্চেনের যে চাওয়া ওইটা আসলে হয় না। কারণ ইজ নট ইট লেখলে কিন্তু হবে না, কারণ ইজন্ট ইট বলতে হবে। এই ট্যাগ কোয়েশনের ব্যবহারটা সাধারণত হয় স্পোকেন ইংলিশে, কথ্য ভাষায়। ঠিক আছে, সো এখন আমরা তো নর্মালি লেখার সময় এইভাবে লিখি না, কারোর সাথে কথা যখন বলি তখন বলি যে তাই না, তাই কি, এরকম, তাই না? সো এইটা ইজন্ট ইট বলতে হবে, ইজ নট ইট বলা যাবে না। ওকে, ইজন্ট ইট সবসময় মনে রাখবা। অক্সিলারি ভার্ব এবং যে নট থাকবে ওই দুইটা যখন একসাথে হয়ে যাবে ট্যাগ কোয়েশনের সময় অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে, ইজন্ট ইট। ওকে, ইজ নট ইট লেখা যাবে না, ইজন্ট ইট। সো এখানে হচ্ছে ইজন্ট ইট। ওকে, নাম্বার 2, নোবডি নোজ হোয়েন ডেথ কামস। কেউ জানে না কখন মৃত্যু আসে। তো এই বাক্যটা একটু জটিল আছে, এটা অনেক স্টুডেন্টই দেখছি প্রবলেম করে। এখানে একটু খেয়াল করো, এখানে বাক্য কিন্তু একটা, নো বডি নোজ হোয়েন ডেথ কামস। এখানে বাক্য একটা বাট ক্লজ দুইটা। তো আমি বলেছিলাম আমাদের বেসিক রুলস গুলো তোমরা দেখবা, বেসিক রুলসে আছে যে এটা একটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স গুলো সাধারণত দুটা ক্লোজ থাকে। তো একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো নর্মালি আমি যদি বলি তো ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, তো ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটা যে যে ক্লজ তার অর্থটা সে পরিপূর্ণভাবে নিজে প্রকাশ করতে পারে না, অন্য আরেকটা ক্লজের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আর আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজ নিজেই তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশ করার জন্য সে অন্য কোনো ক্লজের উপর তাকে নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটু খেয়াল করো এই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করি যে নো বডি নোস, কেউই জানে না, এটা একটা ক্লজ। আর একটা হচ্ছে হোয়েন ডেথ কামস, কখন মৃত্যু আসে। তো এখন তোমরাই বলো যে নো বডি নোস, কেউ জানে না, এটা বললে কিন্তু আসলে আর কোনো কিছু বলার প্রয়োজন পড়ে না। বাক্যের একটা নিজস্ব একটা অর্থ প্রকাশ করতে পারে সে নিজেই। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, হোয়েন ডেথ কামস, কখন মৃত্যু আসে। তো কখন মৃত্যু আসে এই কথা বলার পরে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয় না, বা আর কিছু বলার ইচ্ছা থাকে বা ওইটা অর্থ প্রকাশ করতে গিয়ে পরিপূর্ণভাবে প্রকাশ করতে গিয়ে সে অন্য আর একটা কথার উপর নির্ভর করতে হয়। সো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো এরকম যদি কোনো বাক্য থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের কোনো বাক্য থাকে, তো সবসময় আমরা যেটা করব
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে করতে হবে, ঠিক আছে? তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? নোবডি নোস, কেউ জানে না, ঠিক আছে? তো এখন নোবডির পরিবর্তে সাবজেক্ট কি হবে? দে হবে। কিন্তু অনেকে এখানে আরেকটা ভুল করে যে নোজ আছে বারবার সাথে এস বাই ইয়েস আছে, তাহলে ডাজ দ্যাট ইকুয়েশন করতে হবে। তা ঠিক আছে, কিন্তু সবসময় হবে না। এখানে কেন হবে না সেটা আমরা দেখি। নোবডির পরিবর্তে কি হয়? দে হয় সাবজেক্ট ইকুয়েশন, ঠিক না? তো আমরা দে লিখলাম। এখন আমাদের এখানে নোবডির সাথে ডো ডাজ এর বেলা এখানে কিন্তু ডো অথবা ডাজ, ডো আর ডাজ কিন্তু দুইটা সেম, ঠিক আছে? জাস্ট কার সাথে কি হয়, কোন সাবজেক্টের সাথে কি হবে, ডু হবে না ডাজ হবে, জাস্ট এটাই পার্থক্য। তো এখানে দেখো, খেয়াল করো, এইখানে এই সাবজেক্ট আমাদের ইকুয়েশন দে আছে, সো দেয়ার সাথে কখনোই ডাজ হয় না, এটা মাথায় রাখবা। যে সাবজেক্ট যদি থার্ড পার্সন হোক বা যাই হোক, যদি প্লুরাল হয় এবং থার্ড পার্সন প্লুরাল হয়, যাই হোক, সাবজেক্ট প্লুরাল হলে কিন্তু অল টাইম ডু, ডাজ হবে না। সো এই জিনিসটা মাথায় রাখবা। অনেকেই মনে করে, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে এখানে দিয়ে তারা সাবজেক্টটা ঠিকই মানে দিতে পারছে, বাট এখানে ডু দে জায়গা ডাজ দে লিখে ফেলে অনেক সময়, ঠিক আছে? সো এই ভুলটা তোমরা করবা না, তোমাদেরকে আমি বলে দিলাম। সো এখানে দে, ডু, দে। এখন ডু দে ডাজন্ট কেন হয়েছে না? আমরা জানি বাক্যটা নেগেটিভ, সো এখানে পজিটিভ করে দিতে হবে। সো ডু দে, ডোন্ট দে লিখবা না, ওকে? আচ্ছা, তো আমি এই বাক্যটা আবার বলি, রিপিট বলি, নোবডি নাউস হোয়েন ডেথ কামস, কেউই জানে না মৃত্যু কখন আসে। তো এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, এই ধরনের বাক্য আসলে স্টুডেন্টরা তোমরা অনেকেই ভুল করে ফেলো। সো আমি আশা করি তোমরা আজকের পর থেকে আর এটা ভুল করবে না, কারণ আমি বলে দিছি যে একটা বাক্যের মধ্যে যদি দুইটা ক্লজ থাকে, সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে করবা। আর একটা জিনিস অনেকেরই প্রশ্ন থাকতে পারে, স্যার, যে এখানে আমরা কিভাবে বুঝবো যে এখানে এটা কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? নর্মালি যদি আমি তোমাদেরকে বলি, কোনো বাক্যে যদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কোনো বাক্য যেমন ধরো হোয়েন, দ্যাট, সিন্স, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি কোনো বাক্য যুক্ত থাকে, কোনো ক্লজ হচ্ছে, সেই ক্লজটাকে তোমরা সহজেই ধরে ফেলবা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সো ওইটাতে কখনোই তোমরা করবা না, ওকে? গুড। তারপর হচ্ছে নাম্বার 3, বাট উই হার্ডলি রিয়েলাইজ দিস ট্রুথ। কিন্তু আমরা খুবই কম ওই সত্যটাকে বা এই সত্যটাকে উপলব্ধি করতে পারি বা উপলব্ধি করি। সো এখন এইখানে দেখো, বাক্যটার মধ্যে আমাদের সাবজেক্ট কি আছে? উই আছে, বাট কিন্তু একটা কনজাংশন, সো এটা প্রয়োজন নেই এখানে। উই আছে, সাবজেক্ট উই থেকে উই হয়, এটা আমরা পড়ছি। তো এখানে হার্ডলি কিন্তু একটা অ্যাডভার্ব দেওয়া আছে, হার্ডলি কিন্তু কোনো ভার্বও না, অ্যাডভার্ব, সো এটা স্কিপ করি আমরা। তারপরে ভার্ব হচ্ছে রিয়ালাইজ। তো রিয়ালাইজ তো বি1 এ দেওয়া আছে মেইন ভার্ব। তো এখানে আমরা কি করবো? ডু নাইলে ডাজ, যেটা আমাদেরকে বাই কোয়েশ্চেনটা করতে হবে, তাই না? তো এখন যেহেতু আমাদের এখানে সাবজেক্ট উই হয়ে গেছে, উইয়ের সাথে ডাজ হয় না, সো আমরা এখানে ডু দিব। এখন বাক্যটাকে দেখলে মনে হয় তোমার নেগেটিভ? অবশ্যই মনে হয় না এটা নেগেটিভ, দেখলে মনে হয় যে এটা হাবোধক। বাট এখানে একটা ওয়ার্ড আছে দেখো, হার্ডলি। হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ। তো তুমি যদি টেক কোয়েশ্চেনে ভালো করতে চাও, অবশ্যই তোমাকে নেগেটিভ শব্দগুলোকে ভালো করে জানতে হবে। আমরা কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই বুঝতে পারি যেগুলো নেগেটিভ, যেমন নো, নেভার, হ্যাঁ, নো বডি, নো ওয়ান, এগুলো দেখলেই বুঝি। বাট কিছু শব্দ আছে যেগুলো তোমাকে অবশ্যই একটু মনে রাখতে হবে, যেমন ফিউ, লিটল, ফিউ, লিটল, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, হার্ডলি, এই শব্দগুলো কিন্তু নেগেটিভ। সো তোমরা এই নিয়ম, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবা। তোমরা এই ওয়ার্ডগুলার কিন্তু আমার এই বেসিক রুলস এর যে নিয়মগুলো আছে, বেসিক রুলস এর যে টেকুয়েশনের যেগুলো আছে, রুলস গুলো আছে, ওই রুলস এর মধ্যে কিন্তু লেখা আছে। সো তোমরা একটু পড়ে নিও, ওকে? তো হার্ডলি যেহেতু নেগেটিভ সদস্য, বাক্যটা নেগেটিভ, সো এখানে আমরা বাক্যটাকে ডু উই দেখো, ডোন্ট উই করা যাবে না, যেহেতু বাক্যটা নেগেটিভ। হার্ডলি শব্দটা আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে? নাম্বার 4, our deeds and actions show probably we will never depart. আমাদের কাজকর্মগুলো দেখায় যে খুব সম্ভবত আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না, মানে মারা যাব না। বেসিক্যালি কথাটাই বলছে যে আমরা মরে যাব না। তো এখানে আমরা এমন মানুষের আচরণ করি, এমন কাজ করি যে আমাদের পরবর্তী যে আসলে মৃত্যুর পরে যে আমাদের যে আরেকটা জগৎ আছে, সেটা আমরা আসলে মানতে চাই না। মানে আমরা এমন ভাবে অন্যায় অবিচার করতে থাকি, ঠিক আছে? সো এইটাই বলছে এখানে যে our deeds and actions show probably will never depart, যে আমাদের যে কাজকর্মগুলো আছে, মানে আসলে এটা দেখায় যে আমরা আসলে এই পৃথিবীতেই থেকে যাব, আর পৃথিবী ছেড়ে আমরা চলে যাব না। সো our deeds and actions show probably we will never depart. তো এই বাক্যটার অর্থ হচ্ছে আমাদের কাজকর্ম দেখায়
খুব সম্ভবত আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না, প্রবাবলি উইল নেভার ডিপার্ট। তো এখানে এই বাক্যে দুইটা ক্লজ আছে, তো দুইটা ক্লজ থাকলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। সো এখানে খেয়াল করো যে শো দ্বারা একটা ক্লজ আছে। সো আমি আবার বলি, যদি দুইটা ক্লজ থাকে এবং সেই এই ক্লজের মধ্যে একটা ক্লজ শো, একটা ক্লজ থিঙ্ক, শো বা থিঙ্ক তারা যদি কোনো ক্লজ থাকে, তাহলে ওইটা দিয়ে আমরা টেক কোয়েশ্চেন করবো না, এরপরে যেটা থাকবে সেটাতে করবো। ঠিক আছে, সো এখানে খেয়াল করো আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন শো, তো এটা এমনিতেই বাদে যে শো কথাটা আছে, তো প্রবাবলি উইল নেভার ডিপার্ট, তো সম্ভবত আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবো, তাহলে আমাদেরকে এটা দিয়ে উইল নেভার ডিপার্ট এটা দিয়ে আমাদেরকে ট্যাকুয়েশন করতে হবে। তো এই ক্লজের সাবজেক্ট কি? উই। তো উই থেকে আমরা উই লিখবো, আর যেহেতু এখানে উইল দেওয়া আছে, তো উইল দিয়ে আমাদের ট্যাকুয়েশনটা করতে হবে। সো এখানে যেহেতু বাক্যটা নেগেটিভ, সো উই ওন্ট উই লেখা যাবে না, যেহেতু নেগেটিভ করা আছে, বাক্যটা নেগেটিভ, এই জন্য আমরা হাওয়াতে করে দিলাম। বাট এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, শো থিঙ্ক, শো এবং থিঙ্ক দ্বারা যদি কোনো বাক্য থাকে এবং সেখানে দুইটা ক্লজ থাকে, থিঙ্ক এবং শো যুক্ত যে ক্লজটা আছে সেই ক্লজটাতে আমরা টেক কোয়েশ্চেন করবো না, পরবর্তী যে ক্লজটা থাকবে সেটাতে আমরা টেক কোয়েশ্চেন করবো। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছো? নাম্বার 5, উই মাস্ট ডু দ্য ওয়েল বিং অফ ম্যানকাইন্ড, আমরা অবশ্যই মানবজাতির কল্যাণে কাজ করব। ঠিক আছে, সো এই যে বাক্যটা এখানে আমাদের উই আছে, তাহলে উই থেকে সাবজেক্ট উই হয়, এবং মাস্ট আছে, মাস্ট থাকলে মাস্ট দিয়ে কোয়েশ্চেন করতে হবে, যেহেতু বাক্যটা হাবোধক আছে, সো নেগেটিভ করতে হবে মাস্টন্ট উই। ওকে, উই উই মাস্ট ডু দ্য ওয়েল বিং অফ ম্যানকাইন্ড, মাস্টন্ট উই। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আর তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। আর তোমরা কে কোন ধরনের, কে কোন বোর্ডের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, ওকে, ভালো থাকো।